বিসমিল্লাহির রহমানির রহিম। রোকেয়া হোমিও হলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আওরঙ্গজেব, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে কথা বলবো এসএলই নিয়ে, অর্থাৎ সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে লুপাসও বলতে পারি। একটি জটিল অটো ইমিউন রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে। এটি লুপাস রোগের সব থেকে সাধারণ এবং গুরুতর ধরন। এসএলই সাধারণত এমন একটি রোগ যা শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গকে একসাথে প্রভাব ফেলতে পারে, যেমন ত্বক, জয়েন্ট, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত এবং আমাদের মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। এসএলই হওয়ার সঠিক কারণ পুরোপুরি জানা না গেলেও কিছু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কারণ থাকে, যেমন জেনেটিক ফ্যাক্টর। পরিবারের কারো থাকলে এটি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ইমিউন সিস্টেম যদি ভুলভাবে কাজ করে, ইমিউন সিস্টেমের ত্রুটির কারণেও এই রোগটি হতে পারে। পরিবেশগত বিভিন্ন কারণ, বিশেষ করে ইউভি লাইট, যেটাকে আমরা বলছি সূর্যের অতিরিক্ত রশ্মি, কারণে হতে পারে। ভাইরাস ইনফেকশন, ধুলাবালি বা কিছু ওষুধের কারণেও এমন হতে পারে। লিঙ্গভেদে মেয়েদের মধ্যে এসএলইর প্রভাবটা বেশি, প্রায় 9 থেকে 10 গুণ বেশি মেয়েরা এই রোগে আক্রান্ত হয়। এবং এসএলইর যে লক্ষণগুলো আছে, সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে দীর্ঘদিন জ্বর থাকা, ক্লান্তি, দুর্বলতা, ওজন কমে যাওয়া, ক্ষুধা হ্রাস পাওয়া, এবং ত্বকের ক্ষেত্রে মুখে ও গালে বাটারফ্লাই র্যাশ ওঠে, চুল পড়া এবং মুখে ঘা দেখা দিতে পারে। জয়েন্ট ও মাংসপেশির সমস্যার ক্ষেত্রে গাঁটে ব্যথা ও ফোলাভাব, যেটাকে আমরা আর্থারাইটিস বলি, এবং সকালবেলা বিশেষ করে জয়েন্টগুলো শক্ত ও ফুলে যায়। অভ্যন্তরীণ যে ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তার মধ্যে বুকে ব্যথা যেমন হতে পারে, বুকে ব্যথা হতে পারে প্লুরাইটিস বা পেরিকার্ডাইটিসের মতো রোগের কারণে, এবং কিডনির প্রদাহ, যেটাকে আমরা বলছি নেফ্রাইটিস, এর কারণে এটির কারণে নেফ্রাইটিসের মতো সিমটমও দেখা দিতে পারে। রক্তের কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন অ্যানিমিয়া, লিউকোপেনিয়া এবং প্লাটিলেট কমে যেতে পারে। এসএলই শনাক্ত করার জন্য একজন চিকিৎসক অনেকগুলো প্যাথোলজিক্যাল রিপোর্ট একসাথে করানোর পরে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তার মধ্যে আছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, যেটা এসএলই নির্ণয়ে সব থেকে কার্যকর। তারপরে অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এসএলই এর একটি নির্দিষ্ট মার্কার এটি। তারপরে ইএসআর, সিআরপি, তারপরে রক্তের সিবিসি, ইউরিন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট করে দেখা হয় কিডনির অবস্থাটা কেমন, লিভার ফাংশন টেস্ট করে দেখা যেতে পারে লিভারের অবস্থা কেমন। অনেক সময় এক্সরে, ইসিজি বা ইকোকার্ডিওগ্রামও করা হয়, এবং স্ক্রিনের ক্ষেত্রে স্ক্রিন বায়োপসিও করার প্রয়োজন হতে পারে। আমরা চিকিৎসা পর্যায়ে একটা কথা অবশ্যই মনে রাখবো, এসএলই সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায় কিছু জীবনধারা, কিছু লাইফস্টাইল চেঞ্জ করে, যেমন সূর্যের রশ্মি থেকে দূরে থাকা, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম নিয়ে, স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করে, মানসিক চাপ কমিয়ে, নিয়মিত ডাক্তারদের ফলো আপে থেকে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। এ পর্যায়ে আমরা কথা বলবো এসএলই হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা রোগীকে আমরা আলাদা আলাদা করে বিচার বিশ্লেষণ করি। প্রত্যেকটা রোগীর রোগ এবং রোগ হওয়ার যে লক্ষণ, রোগের ভোগকাল, তার সিমটম, তার ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ, তার মানসিক লক্ষণ, পুরোটাই ভিন্ন ভিন্ন ভাবে আমরা বিশ্লেষণ করে তাকে ওষুধ ব্যবস্থা করি। যদি হ্যানিম্যানীয় পন্থায়, মূল হোমিওপ্যাথিতে, ক্লাসিক্যাল পন্থায়, যদি কনস্টিটিউশনাল ওয়েতে কোনো চিকিৎসক একটা রোগীলিপি প্রস্তুত করে, যে কোনো রোগেই নিরাময় পাওয়া সম্ভব, এবং রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো এসএলইতে যে সমস্ত সিমটমগুলো সাধারণত আমরা দেখি, তা হোমিওপ্যাথিক চিকিৎসায় এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্টে আমরা সম্পূর্ণ রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি ইনশাল্লাহ।